প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আমার শিক্ষক পরিচিতি তুলে ধরছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, বাংলা বিভাগ, ফুলশাকুনি ডিগ্রি কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আসলে আজকে কলেজে এসে ক্লাসরুমে তোমাদের সাথে আমি ক্লাস নিচ্ছি। তো এই ক্লাসে দেখো, এখানে কলেজ কিন্তু কলেজের জায়গাতে আছে, ক্লাসরুম ঠিকই আছে, এখানে বেঞ্চগুলো আছে, আমি আছি, ব্ল্যাকবোর্ড আছে, সবই ঠিক আছে। কিন্তু আজকের যে অবস্থা, এই অবস্থায় ছাত্রছাত্রী কেউ নেই। এখানে একা একা আমাকে ক্লাস নিতে হচ্ছে। এটা একটা খুবই দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। তোমরা সকলেই জানো, আমরা একটি বৈশ্বিক মহামারীর ভিতর দিয়ে কালাতিপাত করছি। এই মহামারীটির নাম হচ্ছে নোবেল করোনা। এই করোনার কারণেই আসলেই আমাদেরকে এভাবে তোমাদের ভার্চুয়াল ক্লাস নিতে হচ্ছে। আমরা জানি ক্লাস মূলত দুই প্রকারের, একটা রিয়েল ক্লাস, একটা হচ্ছে ভার্চুয়াল ক্লাস। রিয়েল ক্লাসে থাকলে আজকে তোমরা সবাই এখানে উপস্থিত থাকতে। আজকে যেহেতু রিয়েল ক্লাস হচ্ছে না, ভার্চুয়াল ক্লাস হচ্ছে, তাহলে এই ভার্চুয়াল ক্লাসকে আমি বলবো আসলেই একটা ভৌতিক ক্লাস। মানে আমি আছি, ব্ল্যাকবোর্ড আছে, আমার সামনে শুধু ক্যামেরা ছাড়া আর কিছুই নেই। যা হোক, আমি আশা করি, বা আমরা সকলেই আশা করছি, বিশ্ববাসী সকলেই আশা করছে যে এই অবস্থা খুবই দ্রুতই কেটে যাবে এবং একটা স্বাভাবিক পরিবেশ পৃথিবীতে ফিরে আসবে। সেদিন তোমাদের সবাইকে আবার আমরা এই ক্লাসরুমে পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস, যে প্রথম অধ্যায়টা আছে, এই অধ্যায়টার নাম হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। সেই বাংলা উচ্চারণের নিয়ম থেকেই আমি একটা প্রশ্ন তোমাদের জন্য নির্বাচন করেছি। এই প্রশ্নটির নাম হচ্ছে, ব্ল্যাকবোর্ডে লেখা আছে, অ এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লেখো। তাহলে এখানে অ এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের 5টি নিয়ম। আসলে অ এর অনেক রকম নিয়ম আছে। অ এর সংবৃত নিয়ম আছে, অ এর বিবৃত আছে, তারপরে আদ্য অ, মধ্য অ, আদি অ এর উচ্চারণ আছে। আজকে তোমাদের অ এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের যে 5টি নিয়ম আছে, এই 5টি নিয়ম নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আশা করি তোমরা এই প্রশ্নটি ভালোভাবে বুঝতে পারবে আর কি। তো দেখো, প্রশ্নটি প্রথমে লেখা আছে যে অ এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের 5টি নিয়ম। বিবৃত বলতে স্বাভাবিক বোঝায় আর কি, একটা স্বাভাবিক, একটা অস্বাভাবিক। মানে অ যখন অ এর মতো হবে তখন তাকে বলবো বিবৃত বা স্বাভাবিক, আর অ যখন অ এর মতো না হয়ে ঠিক ও এর মতো হয়ে যাবে তখন সেটাকে বলবো সংবৃত উচ্চারণ আর কি। যা হোক, এই প্রশ্নে অ এর মতোই থাকবে, ও এর মতো হবে না। তো আমরা দেখে আসি, উত্তরে দেখে আসি যে তোমরা লক্ষ্য করো যে অধ্বনির উচ্চারণ অ এর মতো হলে তাকে অ এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে। মানে অ যখন অ এর মতো হবে তখন তাকে অ এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ আমরা বলবো। এতে কি হবে? দুটো কাজ হবে। একটা হচ্ছে যে এতে চোয়াল বেশি ফাঁক হয়। এই যে চোয়ালটা, আমাদের চোয়ালটা আমরা লক্ষ্য করি, এই চোয়ালটা বেশি ফাঁক হয়ে যাবে। অ যখন আমরা বলি, আমার চোয়ালের দিকে লক্ষ্য করবে, অ বলতে গেলে এই চোয়ালটা বেশি ফাঁকা হয়ে যায়, ঠিক ডিমের মতো হয়ে যাবে। চোয়ালটা ডিমের মতো হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। অ ঠিক তাই ফাঁকা হয়ে যায়। ঠোঁট তেমন বাঁকা বা গোল হয় না, ঠোঁট তেমন বাঁকা বা গোল হয় না। যাকে তো যেমন আমি এখানে দিয়ে দিয়েছি যে অমল, 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 এটা ফাঁকা হচ্ছে। ঠিক তারপর দেওয়া আছে যে কলম, কলম, এই লর সাথে একটা অ আছে। তারপরে সরল, সরল, সরল। তারপরে দখল, দখল, এই খ সাথে একটা অ আছে। এই অটা কিন্তু অর মতোই হচ্ছে, অটা অর মতো হচ্ছে না। তো এরপরে আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে অ এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের যে 5টি নিয়ম আছে তা নিম্নরূপ। আমি 1, 2, 3, 4, 5 করে তোমাদের 5টি নিয়ম এখানে লিখেছি। তোমরা দেখতে পাচ্ছ যে 5টি নিয়মই তোমাদের সামনে এখানে তুলে ধরা হয়েছে আর কি।
ব্ল্যাকবোর্ডে এখানে লিখে দেওয়া হয়েছে। একটু আমরা পড়ে নিয়ে দেখো, প্রথম যে নিয়মটি আছে সেই নিয়মটি এখানে লেখা আছে যে শব্দের দ্বিতীয় স্বর অ, কমা আ, কমা ও হলে অ এর উচ্চারণ স্বাভাবিক হয়। শব্দের দ্বিতীয় স্বর মানে প্রথম স্বর, দ্বিতীয় স্বর, আদি স্বর, মধ্যস্বর, অন্তঃস্বর। এখানে দ্বিতীয় স্বর যদি অ, আ, ও হয় তাহলে তার উচ্চারণ কি হবে? স্বাভাবিক হবে। স্বাভাবিক বলতে কি বোঝায়? স্বাভাবিক বলতে বিবৃতি বোঝায়, বিবৃত উচ্চারণ হবে। স্বাভাবিক মানে বিবৃত, আর যখন স্বাভাবিক হবে না সেটা সংবৃত হবে। যাকে এখানে অ, আ, ও হলে অ এর উচ্চারণ স্বাভাবিক হবে, মানে অ এর মতোই হবে আর কি, অ এর মতোই উচ্চারণ হবে। যেমন এখানে দেখছি যে অক্ষ অ, অক্ষ অ, অক্ষ অ মানে অ। এরপরে ক ল অম, ক ল অম। এরপরে অম অল, অম অল, এই মাঝখানে একটা বসাতে একটা অ আছে। তারপরে অন্য অ, অন্য অ, অ হচ্ছে এখানে অ ঠিক অর মতোই হচ্ছে, অ ওর মতো হয়ে যাচ্ছে না, তাই এটাকে আমরা বলি যে অ এর স্বাভাবিক উচ্চারণ। এরপরে 2 নম্বর যে নিয়মটি আছে, 2 নম্বর নিয়মটি সম্পর্কে আমরা দেখি আর কি। এখানে লেখা আছে যে স বা সম উপসর্গযুক্ত আদি, স বা সম উপসর্গযুক্ত, মানে এটা তো স সম উপসর্গ, আমরা জানি স সম এগুলো একটা উপসর্গ আর কি। তাই বলা হচ্ছে যে স বা সম উপসর্গযুক্ত আদি অধ্বনি স্বাভাবিক হয়। এই দুটা উপসর্গ থাকলে আদি অধ্বনি মানে প্রথমেই যে অটি থাকবে, স বা সমর সাথে অ থাকবে, এই অ এর উচ্চারণ কি হবে? স্বাভাবিক হবে, মানে অ এর মতোই হবে। যেমন এখানে আমি কয়েকটি নিয়ম তোমাদেরকে দিয়েছি, কয়েকটি শব্দ এখানে আমি তোমাদেরকে দিয়েছি। যেমন সস্নেহ, সস্নেহ, স অ স্নেহ, তাহলে স অ, স ও স্নেহ না, স অ স্নেহ, তাহলে স সাথে একটা অ আছে। তারপরে স অ হাস্য, স অ হাস্য, এই সর সাথে অ আছে। এরপরে স অ রল, এই সর সাথে একটা অ আছে। সংবাদ, আমরা জানি সংবাদকে ভাঙলে সম প্লাস বাদ, সমযুক্ত বাদ, এই দুটো মিলে হয় সংবাদ। তাই এখানে সম আছে প্লাস বাদ আছে, তাহলে সম ও বাদ, সংবাদের ভিতরে সম ও বাদ, এই মর সাথে সমর সাথে একটা অ আছে, তাহলে এই অ উচ্চারণটাও কিন্তু ওর মতো হচ্ছে না। আমরা সংবাদ বলি না, আমরা বলি সংবাদ, সংবাদ, একটা অ আছে, তাহলে এখানে অর মতোই হচ্ছে। তাই এটাকেও আমরা কি বলবো? অ এর বিবৃত উচ্চারণ বলবো আর কি। এরপরে আমরা 3 নম্বর নিয়মটা একটু দেখি আর কি, একটু চোখ বুলিয়ে নিই। 3 নম্বর নিয়মটা হচ্ছে যে না অর্থে, নেতিবাচক বা না অর্থে, না অর্থে অ বা অন থাকলে অধ্বনি স্বাভাবিক হয়। নেতিবাচক না অর্থে, দ্বন্দ্বার্থক অর্থে আর কি, না অর্থে অ বা অন থাকলে অধ্বনি স্বাভাবিক হয়। দেখি উদাহরণগুলো কেমন আছে দেখি। যে অমূল্য, দেখো অমূল্য, আমরা বলি না অমূল্য, আমরা কি বলি? অমূল্য। তার মানে এই শব্দটা একটা নেতিবাচক শব্দ, যার কোনো মূল্য নেই, নেতিবাচক শব্দ। এরপরে তাহলে এই অমূল্যটা দেখো, অটা অমূল্য হচ্ছে মানে অর মতোই হচ্ছে, অমূল্য, অমূল্য, এখানে অমূল্য হচ্ছে না, অমূল্য, অর মতোই হচ্ছে, এটা স্বাভাবিক বললো। এরপরে যে উদাহরণটা দেওয়া হয়েছে দেখো, অমৃত, অমৃত, তাহলে অর মতোই হচ্ছে। এরপরে অনিয়ম, অনিয়ম, এখানে আমরা অনিয়ম বলি না, অনিয়ম, ভালো করে দেখো, ঠিক অটা অর মতোই হচ্ছে, অটা ওর মতো হচ্ছে না। এরপরে ওই যে অন প্লাস আগত, অনাগত, তাহলে এটাও একটা নেতিবাচক শব্দ। তাহলে অনাগত, অন প্লাস আগত, অনাগত, অনাগত হচ্ছে অর মতোই হচ্ছে। এখানে আমরা বলি না যে অনাগত, আমরা বলি অনাগত, তাহলে অর মতোই হচ্ছে, এটা স্বাভাবিকই থাকছে, কিন্তু সংবৃত হচ্ছে না, বিবৃত বা স্বাভাবিকই থাকছে আর কি, মানে অর মতোই থাকছে।
তাহলে এটাও আমরা বুঝতে পারলাম, 3 নম্বর নিয়মটাও আমরা বুঝতে পারলাম যে অস্বাভাবিকই থাকছে। এরপরে আমরা 4 নম্বর যে নিয়মটি আছে, একটু চোখ বলিয়ে নিয়ে দেখো। 4 নম্বর নিয়মটিতে দেওয়া আছে যে এর নিজস্ব উচ্চারণ স্বাভাবিক হয়। আবার ভালো করে দেখো যে এর নিজস্ব উচ্চারণ স্বাভাবিক হয়। একটা নিজস্ব উচ্চারণ আছে, নিজেরই একটা এর উচ্চারণ আছে, সেটাও কি হবে এর মতোই হবে আর কি। নিজস্ব উচ্চারণের যে উদাহরণ, সেই উদাহরণটা আমি এখানে দিয়েছি, 4টি উদাহরণ আমি এখানে দিয়েছি। দেখো, অন্নম, অন্নম, তাহলে অর মতোই হচ্ছে, অন্নম হচ্ছে না, অন্নম, তাহলে অর মতোই হচ্ছে। তারপর একটা দেওয়া আছে অজয়, 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 তাহলে অর মতোই হচ্ছে। এরপরে অমর, 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 তাহলে ওর মতো হচ্ছে না, অর মতোই হচ্ছে। এরপরে অমল, 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 অমল বলি না, অমল, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এর যে নিজস্ব উচ্চারণগুলো আছে, নিজের যে উচ্চারণ আছে, অর মতোই হচ্ছে, ওর মতো হচ্ছে না। তাহলে এটাকেও আমরা এর স্বাভাবিক উচ্চারণ বলতে পারি। এরপরে শিক্ষার্থীবৃন্দরা শেষ নিয়মটা লক্ষ্য করো, যেহেতু আমাদের 5টি নিয়ম পরীক্ষায় যদি আসে, প্রশ্ন আসে, তাহলে 5টি নিয়ম আমাদের লিখতে দেবে, 5টির জন্য 5টি নম্বর থাকবে। তাহলে 5 নম্বর যে নিয়মটি আছে সেটি একটু লক্ষ্য করে দেখো যে অস্বরধ্বনি, অকোন ধ্বনি, স্বরধ্বনি। আমরা জানি যে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি আমরা সবাই জানি যে ভাষা দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ, রি, এ, ওই, ও, এগুলো আমরা স্বরধ্বনি হিসেবে জানি। তারপরে আছে ব্যঞ্জন ধ্বনি, ক, খ, গ, ঘ, এগুলো ব্যঞ্জন ধ্বনি। তাই এটা তোমরা আগে থেকে জেনে আসছো, এটা সম্পর্কে বলার কিছু নেই। তাই এখানে অস্বরধ্বনি, অস্বরধ্বনিযুক্ত, অস্বরধ্বনিযুক্ত একাক্ষর শব্দের এর উচ্চারণ স্বাভাবিক হয়। তাহলে একাক্ষর শব্দের এর উচ্চারণ স্বাভাবিক হয়। তাহলে আবার বলি, অস্বরধ্বনিযুক্ত একাক্ষর শব্দের এর উচ্চারণ স্বাভাবিক হয়। তাহলে একাক্ষর বলতে কি বোঝায়? একটি অক্ষর। তাহলে আমরা অক্ষর যদি সম্পর্কে জানতে যাই, তাহলে অক্ষর জানতে গেলে আমাদের আসলে আরো কিছু জানতে হবে। যেমন ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, অক্ষর কাকে বলে। ধ্বনি কাকে বলে? বর্ণের লিখিত রূপকেই ধ্বনি বলে। বর্ণের যে বর্ণের যে শ্রুতিকার্য রূপ, বর্ণের যে শ্রুতিকার্য বা শোনার রূপ, সে রূপটাকে বলা হয় ধ্বনি। আর ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। এটা আমি তোমাদের জন্য সহজ করে বলছি। যখন আমরা কোনো বর্ণকে ঠিক মুখ দিয়ে উচ্চারণ করব, তখন সেটা হবে ধ্বনি। আর ধ্বনিকে যখন আমরা লিখব, তখন সেটা হয়ে যাবে কি? তখন সেটা হয়ে যাবে বর্ণ, বর্ণ হয়ে যাবে। তো যখন আমরা ঠিক অটা বলবো, অটা কিন্তু ধ্বনি, ধ্বনি মানে সাউন্ড। আর অটাকে যখন আমরা লিখবো, তখন সেটা হয়ে যাবে বর্ণ। যখন ব্ল্যাকবোর্ডে লিখবো, তখন সেটা হয়ে যাবে বর্ণ। আবার এখানে এসছে যে অক্ষর, অক্ষর কাকে বলে? নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, মানে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি একসাথে উচ্চারণ হয়, তাকে আমরা কিন্তু অক্ষর বলি আর কি। যতটুকু আমরা নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একই নিঃশ্বাসে আমরা যতটুকু উচ্চারণ করতে পারবো, তাকে আমরা কি বলবো? তাকে আমরা অক্ষর বলবো। তাহলে এখানে আসলে আমরা দুটি ধ্বনি, একটি ধ্বনি উচ্চারণ করতে পারি, দুটি ধ্বনি উচ্চারণ করতে পারি। তাহলে দুটি ধ্বনি যদি একবার উচ্চারণ করতে পারি, দুটি ধ্বনিকেই কিন্তু একসাথে একটা অক্ষর আমরা বলবো আর কি। তাই অক্ষর সম্পর্কে আমরা জানলাম। এর সংজ্ঞাটি হচ্ছে যে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যতটুকু ধ্বনি একসাথে উচ্চারণ করা যায়, তাকেই আমরা কি বলবো? তাকে আমরা বলবো অক্ষর। তাহলে এখানে লেখা আছে যে একাক্ষর শব্দের এর উচ্চারণ স্বাভাবিক হয়। এর উচ্চারণ কি হয়? স্বাভাবিক হয়। যেমন এখানে লক্ষ্য করো যে নদ, নদ একটা অক্ষর, একাক্ষর নদ। আমরা নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াস উচ্চারণ করছি নদ। তাহলে এই নদের সাথে নদ একটা আছে,
এটা আমরা বোধ বলি না, ন অদ, এটা অ আছে সাথে, অটা কিন্তু স্বাভাবিক হচ্ছে, অর মতোই হচ্ছে। এরপরে দেখো টব, ট অব, তাই না, টর সাথে একটা অ আছে। এরপরে সব, আমরা নিঃশ্বাসের সর্বতম প্রয়াসে এটা একাত্তর বলা হয়, সব, স অব, সব। এরপরে দম, দ অম, দম, আমরা দম বলি, আমরা সব বলি, আমরা সব বলি না কিন্তু, অর মতোই হচ্ছে। এইভাবে যখন অর মতোই উচ্চারণ হবে তখন সেগুলো সবই অ এর স্বাভাবিক উচ্চারণ হবে বা অ এর বিবৃত উচ্চারণ হবে। প্রিয় শিক্ষার্থী, আমি যে প্রশ্নটি তোমাদেরকে এখানে ব্ল্যাকবোর্ডে আগে লিখেছি সেই প্রশ্নটির 5টি উদাহরণ তোমাদেরকে দিয়েছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তো সকলেই ভালো থাকো, নিরাপদে থাকো। এই করোনাকালীন সময়ে নিতান্ত প্রয়োজন না হলে কেউ বাইরে বেরোবে না। আর যদি বাইরে যেতেই হয় তাহলে যে সমস্ত নিয়মকানুনগুলো বলা হচ্ছে যে মাস্ক পরে আমাদেরকে বাইরে যেতে হবে এবং এটা যে শারীরিক দূরত্ব, সে দূরত্বটা বজায় রাখতে হবে। তো সবাইকে আবারও আমার শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।